সে কথা অস্বীকার করারও কোনো উপায় নেই। এমনিতেই যুগের করাল গ্রাসে আজকের প্রজন্ম তথা সমগ্র মানব সমাজের বিচার ক্ষমতা ধীরে ধীরে লোপ পাচ্ছে। বাইরের শোম্যানশিপ অসম্ভব বাড়ছে, কিন্তু বিচার ক্ষমতা প্রচণ্ডভাবে লোপ পাচ্ছে। তাতে ইন্ধন যোগাচ্ছে সংবাদ মাধ্যম ও বহুজাতিক কোম্পানির প্ররোচনা। আজকের বুদ্ধিদীপ্ত প্রজন্ম একটু খেয়াল করলেই বুঝতে পারবে কিভাবে এরা অত্যন্ত সূক্ষ্ম কলাকৌশল প্রয়োগ করে মানুষের মনের গতিকে ভোগের আস্থা করে নিক্ষেপ করছে। এমনিতেই আমাদের মনের গতি নিম্নমুখী। সংবাদ মাধ্যমের বদান্যতায় যেসব নিম্নরুচির জিনিস পড়ানো বা দেখানো হয় সেগুলির দিকেই আগে মন আকৃষ্ট হবে, আর এটাই স্বাভাবিক। মাঝে মধ্যে হয়তো দু একটা ধর্মমুখী অনুষ্ঠান করে বা ছেপে সমতা আনার চেষ্টা করবে, কিন্তু পরক্ষণে সেই অর্থ যশের হাতছানিতে পাঁকের মধ্যেই ডুবে যাবে। জানি চিরকাল অন্যায় থাকবে, আর সেই অন্যায়ের মোকাবিলা কিভাবে করতে হবে সেটা জানলাম একটি বহুল প্রচারিত দৈনিকের এই অপূর্ব সংবাদ পরিবেশনের মাধ্যমে। সংবাদ মাধ্যমের দৌলতেই আমরা জানতে পারি নোবেলজয়ী সচেতন নাগরিক, মানবতাবাদী ও তীক্ষ্ণ পাণ্ডিত্যের অধিকারী অমর্ত্য সেনের যুগান্তকারী দৃষ্টিভঙ্গি তার নতুন বই দ্য আইডিয়া অফ জাস্টিসের সৌজন্যে। আইডিয়া অফ জাস্টিসের ব্যাপারে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেটা বলার সময় নেই। তাই সেক্স এডুকেশন সম্বন্ধে আজকের দিনের ছেলে মেয়েদের সেই ব্যাপারে খানিকটা বলছি। আজকের কঠিন পরিস্থিতিতে সেক্স এডুকেশন বেশ জরুরি, তবে সবসময় স্কুল কলেজের সেক্স এডুকেশনের সাথে সেক্সের এই হাতছানির মিল আছে কিনা সেটা বিচারের ভার রইল ভবিষ্যৎ প্রজন্মের কাছে। ছেলেদের কথা জানি না, আজকালকার প্রজন্মের বেশিরভাগ মেয়েদের দেখা যায় সবসময় যেন উদ্দেশ্যহীনভাবে কিসের পিছনে ছুটে চলেছে। সবসময় মোবাইল হাতে ব্যস্ততা। মোবাইল আবিষ্কার আধুনিক যুগের একটি যুগান্তকারী ঘটনা, এর প্রয়োজনীয়তাকে উপেক্ষা করার উপায় নেই। কিন্তু আজকের প্রজন্ম, বিশেষ করে মেয়েরা এবং ছেলেদের কিছু অংশ, এই মোবাইলের পিছনেই নিজেদের বেশিরভাগ দায় উৎসর্গ করে দিয়েছে। এদের মনের চঞ্চলতা, উদ্দামতা সত্যিই খুব বিসদৃশ্য লাগে। মেয়েরা চিরকালে কিছুটা অবদ্ধ। শাস্ত্রেই আছে দেবতারাও সবসময় এদের কুল কিনারা পায় না। এটা শুধু আজকের যুগে নয়, একেবারে আদিমকাল থেকেই প্রযোজ্য। এটা ভগবানেরই কারসাজি। তার কারণ নারী জাতির এই চরিত্র কোনো কোনো ব্যাপারে ধ্বংসাত্মক মনে হলেও বেশিরভাগ দায় কিন্তু সৃষ্টির সহায়ক। কিন্তু আজকালকার মেয়েদের মানসিকতা ও উচ্ছৃঙ্খলতা যেভাবে বাড়ছে, পৃথিবীতে কিভাবে এরা পৃথিবীকে পবিত্র করবে জানা নেই। কখন যে তাদের কি খেয়াল হয়, একবার ভাবলো নিজের স্বধর্মকে বিসর্জন দিয়ে অন্য ধর্মের কাউকে জীবনসঙ্গী করলেই বোধহয় সব থেকে আধুনিক হওয়া যায়। পরক্ষণেই হয়তো এতদিনের শান্ত বিনয়ী শিক্ষিত ছেলেটাকে ভালো না লেগে বুক খোলা উদ্দাম নাচ জানা হালকা দাড়ি রাখা ছেলেটার প্রেমে পড়ে গেল। আবার বাবা মায়ের আদুরে একমাত্র মেয়ে তাদের স্নেহ ভালোবাসাকে মূলধন করে হঠাৎ বেপাত্তা হয়ে গেল। এছাড়াও প্রায় বিনা কারণে নিজের দাম্ভিকতা দেখানোর জন্য সমাজের বেশিরভাগ লোকেরই বিচার বুদ্ধি প্রায় লোপ পেয়ে বসেছে। আবার সে আইনের সুযোগ নিয়ে সেই মেয়েটি আইনের সুযোগ নিয়েই কাউকে হয়তো চরম অপমান করে বসল। আশ্চর্যের ব্যাপার, এরাই যখন আবার সন্তানের মা হয় তখন নিজের সুখ দুঃখ আবেগ সবই তার সন্তানকে ঘিরে কেন্দ্রীভূত হয়। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই পুরনো বদ অভ্যাসগুলোর খানিকটা অবসান ঘটে। সুস্থ সুন্দর নতুন প্রজন্মের সৃষ্টি হয়। তাই হয়তো আজও পৃথিবী এগিয়ে চলেছে। এই ব্যাপারে স্বামীজি আমাদের জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। তিনি বলেছেন, সমাজের চোখে অনেক দিন ঠুলি দেওয়া চলে না। সর্বংসহা ধরিত্রীর ন্যায় সমাজ অনেক সহেন এবং একদিন না একদিন জাগিয়া ওঠেন, এবং সে উদ্বোধনের বীর্যে যুগ যুগান্তের সঞ্চিত মলিনতা ও স্বার্থপরতার রাশি দূরে নিক্ষিপ্ত হয়। আজকাল প্রয়োজনের অতিরিক্ত ঘর সাজাবার প্রবণতা চোখে পড়ছে। পয়সা নেই নতুন নতুন ফার্নিচার কেনা, প্রতি মুহূর্তে নানান রকম কস্টলি জিনিসপত্র কেনা, তাকে সাজিয়ে রাখা।
ঠাকুরও বলেননি যে নোংরা হয়ে থাকতে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তিনি থাকতে বলেছেন। তবুও দেখা যাক ঠাকুরের মত। প্রথমেই ঠাকুরের মতামত আলোচনা করা যাক। যেমন সংসারীদের মধ্যে সত্য রজ তম 3 গুণ আছে, তেমনি ভক্তিরও সত্য রজ তম 3 গুণ আছে। সংসারীদের সত্য গুণ কিরকম জানো? বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা, মেরামত করে না, ঠাকুর দালানে পায়রাগুলো নোংরা করছে, উঠানে শ্যাওলা পড়েছে, হুঁশ নেই, আসবাবপত্রগুলো পুরনো ফিটফাট করার চেষ্টা নেই, কাপড় একখানা হলেই হলো, লোকটি খুব শান্তশিষ্ট, দয়ালু, কারো কোনো অনিষ্ট করে না। সত্য গুণের মানুষ সম্বন্ধে উনি বলেছেন। আজকাল যুগের অনেক পরিবর্তন হয়েছে। শহরে পায়রা হাগার জায়গা ইচ্ছা থাকলেও হয়তো বার করা যাবে না। আজকের পরিস্থিতিতে সেটা দোষেরও কিছু নয়। ঠাকুরই তো বলেছেন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। আসলে ঠাকুর বলতে চেয়েছেন বাড়ি ঘরের ব্যাপারে কিছুটা নির্লিপ্ত হতে হবে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কিন্তু সব সময় নিত্য নতুন জিনিসে আকৃষ্ট হলে এবং সেটা নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করলে নিজের দিকে তাকাবার সময় কোথায় পাবে? এতে হয়তো অনেকে ভাবতে পারে তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। সেই সময় মনে আনতে হবে এ যুগের শ্রেষ্ঠ অবতার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ আমাদের মঙ্গলের কথা ভেবেই এই উপদেশগুলি দিয়েছেন। বাইরের খোলকে অতিরিক্ত সাজাবার চেষ্টা। আজকাল দেখা যাচ্ছে যে অনেকদিন ধরেই চলে আসছে, আজকাল যেন ভয়ঙ্করভাবে বেড়েছে। কোনো জায়গা একটু অপারেশন করে ছোট করে নিল, কোনো জায়গা একটু বড় করে নিল, 6 প্যাকস নাকি বেরিয়েছে, একটুখানি ভুঁড়িটা একটা জায়গায় একটু করে নিল, এবং বিভিন্নভাবে হাজার হাজার টাকা খরচা করে জামা কাপড়ের শো ম্যানশিপ বিভিন্ন রিয়েলিটি শোয়ে দেখা যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, অন্তরের যে আনন্দ, অন্তরের ভেতরের যে শো, সেই শোটার সন্ধান কেউ পাচ্ছে না। সুস্থভাবে বেঁচে থাকার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। যতটা সম্ভব পুষ্টিকর খাবার, ব্যায়াম, প্রাণায়াম ইত্যাদি চর্চা খুবই জরুরি জীবন যুদ্ধে জয়ী হতে গেলে। কিন্তু শরীরের বাইরেটা কৃত্রিমভাবে সাজানোর জন্য এক শ্রেণীর মানুষ প্রায় পাগল হতে বসেছে। শরীরের অপ্রয়োজনীয় মেদ কমাবার সাথে সাথে যান্ত্রিকভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গড়ন পর্যন্ত পাল্টাতে অস্থির হয়ে উঠেছে প্রচুর অর্থের বিনিময়ে। তার জন্য যোগ্যতা ক্ষমতার বাইরে গিয়ে প্রয়োজনের থেকে অনেক বেশি অর্থ উপার্জন করার প্রবণতা বাড়ছে, এবং সঙ্গত কারণেই সবসময় সেটা সম্ভব হচ্ছে না, যার ফলে মানসিক অবসাদের আবির্ভাব। শুধু তাই নয়, কৃত্রিমভাবে বাইরেটা অতিরিক্ত সাজাবার কারণ বিভিন্ন জনের কাছে অহেতুক নিজেকে আকর্ষণীয় করার চেষ্টা। এর মধ্যে অনেকের সঙ্গে মিশে দেখে বলতে বাধ্য হচ্ছি, মন থেকে বেশিরভাগ মানুষই এটা কিন্তু চায় বলে মনে হয় না। এটাই স্বাভাবিক, কারণ সবার মধ্যেই সেই আদি অকৃত্রিম শুদ্ধ আত্মা বিরাজ করছে। এখন প্রশ্ন উঠতে পারে, এর পরেও এই কৃত্রিমতা কোথা থেকে আসছে? তার কারণ, বাইরের ঠাঁটবাট বাড়লে কি হবে, মানুষের ভীষণভাবে মানুষের ভালো মন্দের বিচার বুদ্ধি লোপ পেতে চলেছে। তাই সহজেই একে অন্যের দ্বারা প্রলুব্ধ হচ্ছে, যার ফলে অর্থ মনের বেশিরভাগটাই এইসব অপ্রয়োজনীয় ছেলে খেলাতে ব্যয় হচ্ছে। নিজের বৃদ্ধ পিতা মাতাকে পরিচারক পরিচারিকার মতো কাছে রেখেছে এবং অসহায়তার সুযোগ নিয়ে তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করছে। তাই ভাবি, আজকাল কজন মানুষ ভিতরের সৌন্দর্যের খোঁজ নিচ্ছে, যে সৌন্দর্যের পরিপুষ্টতা মানুষের জীবনকে সুন্দর করে তোলে। অবশ্যই কিছু কিছু চলচ্চিত্র, সিরিয়াল, রিয়েলিটি শোয়ের শরীর প্রদর্শন করা পরিবেশনই এর জন্য দায়ী। রামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী চেতনানন্দের লেখা বইতে আমরা পাই, ওকে অর্থাৎ রামকৃষ্ণকে দেখবার জন্য অনেক সময় রাস্তায় লোকে দাঁড়িয়ে থাকতো, কারণ তিনি একদিন এই তুচ্ছ হাড়মাসের খাঁচা দর্শনকারীদের ধিক্কার দিয়ে ক্ষোভে পথে বেরোনা বন্ধ করেন। আগেই বলেছি, আবার বলছি, কারণ মহাপুরুষদের কথা বারবার বললে তবে স্মরণে থাকে। আর স্বামীজি বলতেন, আমাকে শীঘ্রই নিজ নিকেতনে ফিরতে হবে, আদব কায়দা শিক্ষা সম্পূর্ণ করার সময় আমার নেই। আজকের প্রজন্ম আগের প্রজন্মের থেকে অনেক বেশি বাস্তববাদী। সংবাদপত্রের মাধ্যমেই আমরা জানতে পারি আজকের তারুণ্য অনেক বেশি বাস্তববাদী, এদের ন্যায় নীতি বোধও সেরকম। 60-70-এর দশক অবধি তরুণদের একাংশ বিপ্লবের স্বপ্ন দেখে গিয়েছে,
আর্থসামাজিক ব্যবস্থাটা বদলালেই বাকি সব বদলাতে বাধ্য, কিন্তু এই যে ব্যবস্থা বদলের স্বপ্ন দেখেছিল সেটার মধ্যে একটা ফাঁকিবাজিও ছিল। সেটা হলো, আমি বাইরে বিপ্লব করি অথচ বাড়িতে কাজের মাসের মাস মাইনে 50 থেকে 60 করতে গেলে প্রাণ ফেটে যায়। আসলে চোখে তো স্বপ্নের ঘোর, একদিন সিস্টেম পাল্টাবে তখন কাজের লোক থাকবে না, ততদিন তো কিছুটা শোষণ করে নি। বাইরের শোষণের বিরুদ্ধে যতই বিপ্লবী কথাবার্তা বলি না কেন। স্বামীজি বলতেন, ভারতের দুই মহাপাপ, মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। শুধু যুবকদের শুধুমাত্র ফাঁকা বিপ্লবের গুলি স্বামীজি পছন্দ করতেন না। তিনি বলতেন, যেসব যুবক ভারতের উন্নয়ন রূপে একমাত্র কর্তব্যে মনোপ্রাণ নিয়োগ করতে পারে তাদের মধ্যে কাজ করো, তাদেরকে জাগাও, সংঘবদ্ধ করো এবং তাদের ত্যাগ মন্ত্রে দীক্ষিত করো। সাংবাদিকদের ত্যাগ ও সাহসিকতা সৈনিকদের সঙ্গেই তুলনীয়। সংবাদপত্রের যারা পরিচালনা করছে তাদের কথা কিছু বলতে পারবো না, কিন্তু সাংবাদিকদের এই ত্যাগ ও সাহসিকতা কি অসম্ভব ভাবে বেড়ে চলেছে সেই ব্যাপারে বলছি। এই অবক্ষয়ের যুগেও সাংবাদিকদের ত্যাগ ও সাহসিকতার জন্যই আমরা জানতে পারি প্রতিবেশী দেশের গুপ্ত আক্রমণের কথা, দেখি সেই সন্ত্রাসের নির্মম রূপ ও সৈনিকদের আত্মত্যাগ। মাত্র কয়েকদিন আগে উগ্রপন্থীদের তাজমহল হোটেল, ওবেরয় ট্রাইডান্ট, ছত্রপতি শিবাজী বাস টার্মিনাল আক্রমণের সময় সৈনিকদের সাহসিকতার সঙ্গে সঙ্গে সাংবাদিকদেরও নিজেদের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়তে দেখেছি। আর এই সাংবাদিকদের নিরলস পরিশ্রমের জন্যই দেখতে পাই এক শ্রেণীর রাজনীতিবিদদের সীমাহীন লোভ, দুর্নীতি, স্বজন পোষণ, আর এক শ্রেণীর রাজনীতিবিদদের মধ্যে দেখি ঝড় জল, মহামারী, সন্ত্রাস ও সর্বোপরি নিজেদের প্রিয় শরীর উপেক্ষা করেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কি অবিরাম চেষ্টা। আমাদের দেশের দারিদ্র, শিক্ষা ও স্বাস্থ্যের দুরবস্থার জন্য যেমন স্বার্থপর, আত্মকেন্দ্রিক ও দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদরা অনেকটা দায়ী, অপরদিকে তেমনি আজও অনেক রাজনীতিবিদ ভারতের দুঃখ দুর্দশা, ষড়যন্ত্র, অন্তর্ঘাত ইত্যাদির সঙ্গে যুদ্ধ করে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের সমর্পণ করে চলেছে। আজকের প্রজন্মকে এটাও জানতে হবে, পূর্বসূরীদের কাছ থেকে শিখে সব সময় সর্বক্ষেত্রে সব রাজনৈতিক নেতাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা কিন্তু ঈশ্বর ক্ষমা করবে না। অল্প কিছু নেতাদের কৃচ্ছ সাধন ও অমানবিক পরিশ্রমকে আমরা যেন ভুলে না যাই। আর আজকের প্রজন্ম সৎ, পরিশ্রমী, দেশপ্রেমিক রাজনীতিবিদদের পাশাপাশি যেন একজন সত্যিকারের রাষ্ট্রনায়কের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করার শক্তি পায়। কিন্তু তার আগে জানতে হবে, একজন প্রকৃত ধর্মনায়কই কিন্তু রাষ্ট্রনায়ক সৃষ্টি করতে পারে। ঠাকুর বলতেন, সব বালিতে চিনিতে মিশে আছে, বালির থেকে চিনিকে আলাদা করে নিতে জানতে হয়। আজকের প্রজন্মকে বিশ্বাস করতে হবে, আমাদের এই দেশের বৈজ্ঞানিক, সৈনিক, সমাজ সংস্কারক, অর্থনীতিবিদ ও ধর্মগুরুদের সাহায্যেই আমরা উন্নতি ও মানবিকতার চরম শিখরে আরোহণ করব। তার কারণ আমরা সবাই মানুষ হয়েই জন্মেছি, জন্তু হয়ে নয়। স্বামীজি বলে গেছেন, জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে, উৎসাহের শক্তিতে হইয়াছে, বিশ্বাসের শক্তিতে হইয়াছে। আসন পেতে চলেছে। আজকে আমাদের মধ্যে এত বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে এত মারামারি, খুনোখুনি, সেই ব্যাপারে স্বামীজি কি বলেছে? কে কথা বলতে আজ আর কোনো দ্বিধা নেই যে এই রাগ ঢাক মানসিকতার জন্যই ভারতীয়রা আবার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন পেতে চলেছে। সেদিন আর বেশি দেরি নেই যেদিন শিক্ষায়, বৈজ্ঞানিক আবিষ্কারে, সহমর্মিতায়, শিল্পকলায় ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন অধিকার করবে। কথাটা অবিশ্বাস্য মনে হতে পারে, পরস্পরের প্রতি বিদ্বেষ, প্রতিবেশী রাষ্ট্রের সন্ত্রাস দিনে দিনে যেভাবে ভয়ঙ্কর আকার ধারণ করছে, এরপরও ভারতবর্ষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তো? স্বামীজি এর উত্তর দিয়েছেন। আমি বিবেকানন্দ বলছি, শঙ্করের, হিন্দুদের বৈদান্তিক বুদ্ধি ও মুসলমানদের দৈহিক বলই ভারতের চালিকা শক্তি হিসেবে কাজ করিবে, আর এই চালিকা শক্তি ভারতবর্ষকে সমহিমায় প্রতিষ্ঠিত করিবে। কি সুন্দর সমাধান! সেই জন্য একজন প্রকৃত রাষ্ট্রনায়কের সঙ্গে সঙ্গে একজন ধর্মনায়কের আবির্ভাবের আশায় আমাদের ভারত মাতা উদ্গ্রীব হয়ে আছে। কারণ একমাত্র এই ধর্মনায়কই
নতুন রাষ্ট্রনায়ক সৃষ্টি করতে পারে। আবার নতুন করে আজকের প্রজন্মকে জানতে হবে যে ধর্মনায়ক স্বামী বিবেকানন্দের মহান আদর্শকে অনুসরণ করেই নেতাজি সুভাষচন্দ্র বসু আবির্ভূত হয়েছিলেন রাষ্ট্রনায়ক রূপে। আজকের এই হিংসা সন্ত্রাসের যুগেও ধর্মকে ভিত্তি করে না এগোলে যত বড় রাষ্ট্রনেতাই হোক না কেন শুধুমাত্র কূট বুদ্ধির দ্বারা কোনোদিনও সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবে না। তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ বৃথা যাবে। মেয়েরাই আবার জগন্মাতার এক একটি রূপ। আবার দেখেছি কলকাতা বা কলকাতার নিকটস্থ কোনো জায়গা থেকে পেটে এক রাস খিদে নিয়ে যুবতী মেয়েরা দাঁড়িয়ে আছে। বেশিরভাগ লোকই বলবে বেশ্যাগিরি করছে, খেটে খেতে পারে না। কে কথা ঠিক, অনেকেই কিন্তু শেষ বিন্দু পর্যন্ত লড়াই করতে পারেনি, সবসময় পারা সম্ভব নয়, তাই জীবন যুদ্ধে হেরে গেছে। আবার কে কথাও সত্যি, আমাদের আর্থসামাজিক ব্যবস্থা যেভাবে চুরমার হয়ে যাচ্ছে তাতে লড়াই করেও অভাগারা সুস্থভাবে বাঁচতে পারছে না, জীবিকার পথ খুঁজে পাচ্ছে না। ঠাকুর বলছেন, ঠাকুর ও স্বামীজি এদেরকেও পরম আদরের সঙ্গে কাছে টেনে নিয়েছেন। ঠাকুর বলতেন, তবে কি এদের ঘৃণা করি না ব্রহ্মজ্ঞান তখন আনি। তিনি সব হয়েছেন, সকলেই নারায়ণ, সব জনই মাতৃজনী, তাই বেশ্যা ও সতীলক্ষ্মীতে কোনো প্রভেদ দেখি না। বলতেন একজন ভারী অর্থাৎ বেশ্যা সজ্ঞানে গঙ্গা লাভ করেছিল। ঠাকুর আরো বলতেন, মেয়েরা আমার মার এক একটা রূপ কিনা, তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না, খেয়ে আসবে, আনন্দে থাকবে। তিনি আরো বলতেন, তোমরা কিছু খেলে আমার মনটা শীতল হলো, আমি মেয়েদের উপবাসী দেখতে পারি না। আমাদের দেশের মেয়েরাও মায়েরা শরীর সায় না দিলেও কারণে অকারণে উপবাস করে স্বামী ও সন্তানের জন্য এবং ভগ্ন স্বাস্থ্য হয়। এ কুসংস্কার কি সহজে যাবে? স্বয়ং ভগবান বলছেন, আমি মেয়েদের উপবাসী দেখতে পারি না। অর্থাৎ যার জন্য উপবাস করছে সেই স্বয়ং ভগবানই এটা চাইছেন না, তবুও কুসংস্কারের এত জোর। পতিতা পাপী অপাপী সবার জন্যই স্বামীজির অভয়বাণী। বেশ্যারা যদি দক্ষিণেশ্বরের মহাতীর্থে যাইতে না পায় তো কোথায় যাইবে? পাপীদের জন্য প্রভুর বিশেষ প্রকাশ, পুণ্যবানের জন্য তত নয়। মেয়ে পুরুষ ভেদাভেদ, জাতিভেদ, ধনভেদ, বিদ্যাভেদ ইত্যাদি নরক দ্বার রূপ বহুভেদ সংসারের মধ্যেই থাকুক। পবিত্র তীর্থস্থানে এইরূপ ভেদ যদি হয় তাহলে তীর্থ আর নরকে ভেদ কি? যারা ঠাকুর ঘরে গিয়াও ওই বেশ্যা, ওই নিজ জাতি, ওই গরিব, ওই ছোট লোক ভাবে, তাহাদের অর্থাৎ যাদের তোমরা ভদ্রলোক বলো, সংখ্যায় যতই কম হয় ততই মঙ্গল।